জেঠু জোসেফ পরিচালিত 2026 সালের দুর্ধর্ষ থ্রিলারে ভর্তি এই মালায়ালাম মুভিটি। এটি একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার অ্যান্টনি জেভিয়ার এবং স্যামুয়েল জোসেফ নামের এক শোকার্ত পিতার প্রতিশোধের গল্প। অ্যান্টনি একজন অহংকারী সার্কেল ইন্সপেক্টর, যার নিজের ছেলের সাথেও সম্পর্ক খুব খারাপ। দীপ্তি নামের একজন তরুণী যৌন হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অ্যান্টনি তা উপেক্ষা করে এবং মেয়েটিকেই দোষী বানিয়ে দেয় আর অভিযুক্তদের পক্ষ নেয়। বিচার না পেয়ে মেয়েটি আত্মহত্যা করে। নিহত দীপ্তির হয়ে লড়ছিল স্যামুয়েলের একমাত্র মেয়ে আইরিন। ও স্বাধীনভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে, কিন্তু কিছুদিন পর আইরিনও নিখোঁজ হয়ে যায় এবং তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্তে জানা যায় যে ভোঁতা কোনো বস্তু দিয়ে বারবার আঘাত করে তাকে মারা হয়েছে। এদিকে মেয়ের খুনিকে ধরবার জন্য স্যামুয়েল যায় সেই অ্যান্টনিরই কাছে। এখান থেকেই গল্পের দুর্দান্ত টুইস্ট আসে। স্যামুয়েল একজন দুর্ধর্ষ সাইবার হ্যাকার। সমস্ত ফুটেজ ভিডিও ডিলিট করে ফেললেও স্যামুয়েল নিজে ধরে ফেলে যে আসল খুনিটাকে। তারপর খুনিকে ও যা শাস্তি দেয় তাতে হেলে যায় সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট। স্যামুয়েল আসলে কি করলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কাহিনীর প্রথম সিনেই আমরা দেখি একজন সাইকিয়াট্রিস্ট ইন্সপেক্টর অ্যান্টনি এবং তার ছেলে ফিলিপকে কাউন্সেলিং করছে, কারণ ওদের দুজনের মধ্যে সম্পর্ক খুব খারাপ। ফিলিপের জন্মের পরই ওর মা মারা যায় আর তার জন্য অ্যান্টনি ওর ছেলেকেই দোষী করে। দিনের পর দিন ওর ওপর মানসিক টর্চার করার ফলে ফিলিপ এখন একজন নেশাগ্রস্ত বদমেজাজি মানুষে পরিণত হয়েছে। এখন আর ও ওর বাবাকেও মানে না, সবসময় নেশায় ডুবে থাকে। পরের সিনে আমরা দেখি অ্যান্টনির কাছে যৌন হেনস্থার অভিযোগ জানাতে এসেছে দীপ্তি এবং তার মা। অভিযোগকারীর নাম রাজীব। অ্যান্টনি বলল, তোমরা কি সত্যি কেস করবে? কারণ তোমরা যা বলছো সেরকম তো কিছুই হয়নি। রাজীবের সাথে আমি কথা বলেছি, ও খুবই দুঃখিত, এইরকম আরও কখনো করবে না। কিন্তু মেয়েটি তাও নিজের সিদ্ধান্তে অনড় থাকে। রাজীবের বিরুদ্ধে কেস ও করবেই। এবার অ্যান্টনি শান্ত স্বরে ওদের ভয় দেখাতে শুরু করে যে ওরা খুবই প্রভাব প্রতিপত্তিওয়ালা লোক, ওরা চাইলে কিন্তু তোমাকে মেরেও ফেলতে পারে। তাও মেয়েটি ভয় পায় না। তখন অ্যান্টনি বলে, আমি তো শুনছি তুমিও ওকে ভালোবাসতে, তোমার বান্ধবীরাও এই কথা স্বীকার করেছে। ওরা বলেছে তুমি ক্লাস বাঙ্ক করে পার্টি করতে রাজীবের বাড়িতে যাও। মেয়েটি বলে, আমি কলেজের বাইরে বেরোইনি স্যার, বাথরুমে যাবার সময় রাজীব আমার সাথে নোংরামো করেছিল। অ্যান্টনি বলল, আমি কলেজেও কথা বলেছি, তুমি মিথ্যা কথা বলছো। এভাবে নানান দোষে দোষী করে ওদের অভিযোগ তুলে নিতে বাধ্য করে অ্যান্টনি। অফিসের বাইরে দাঁড়িয়েছিল মেয়েটির বান্ধবী আইরিন। এরা বেরিয়ে এলে মেয়েটির মা ওর মেয়েকেই সন্দেহ করে আর আইরিনকে ওর থেকে দূরে থাকতে বলে। অটোতে করে বাড়ি ফেরার পথে মেয়েটি ওর মাকে বলে, বিশ্বাস করো মা, আমি এরকম কিচ্ছু করিনি। তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমাকে কে বিশ্বাস করবে? মেয়েটির মা বলে, আমার তোকে এখানে পড়তে পাঠানোটাই ভুল হয়েছে। দীপ্তি ওর মায়ের সন্দেহটাকে মেনে নিতে না পেরে একটা চলন্ত ট্রাকের সামনে চলে এসে সুইসাইড করে, তাও আবার থানার সামনেই। অ্যান্টনি দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এর জন্য অবশ্য অ্যান্টনি অনেক টাকাও পায়। যাই হোক, সেই রাত্রে একটা রেস্টুরেন্টে অ্যান্টনি ওর ছেলেকে নিয়ে যায় দুজনের সম্পর্কটা নিয়ে কথা বলতে। তখনই আইরিন সেখানে এসে অ্যান্টনিকে আঙুল তুলে বলে, তুমি ভেবো না যে তুমি জিতে গেছো, আমি তোমাকে ছাড়বো না। মনটা ভালো করার জন্য ওর গ্রামে যায় বাবা মার কাছে। বাবার জন্মদিনে গরিব মানুষদের সামর্থ্য মতো সাহায্যও করে। বাবার খুবই আদরের মেয়ে এই আইরিন। স্যামুয়েল ওর মেয়েকে প্রচন্ড ভালোবাসে। বেশ কয়েকদিন থাকার পর আজ মেয়ে চলে যাচ্ছে। আইরিন তার এক বান্ধবী মিনাকে ফোন করে বলল, সিএমএমএলটা ইমেল করে পাঠিয়ে দিবি। ওর বাবা শ্যাম জিজ্ঞেস করলো যে এটা কি? আইরিন বলল, ইললিগ্যাল মাইনিং, এটা নিয়ে আমি একটা কাজ করছি। পরদিন সকালে মেয়ে বেরিয়ে গেল। ওদিকে অ্যান্টনি খবর পেয়েছে যে ওর ছেলে একটা হোটেলে বসে ড্রাগস নিচ্ছে। নিজে গিয়ে রাজীবকে আর ওর ছেলেকে হাতে নাতে ধরে প্রচন্ড মারধর করে অ্যান্টনি। ফিলিপস ওর বাবাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল থেকে স্যাম ওর মেয়েকে বারবার করে ফোন করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, সুইচ অফ দেখাচ্ছে। কাল রাত্রে লাস্ট কথা হয়েছে, সেই সময় ওর সাথে কেউ একজন দেখা করতে এসেছিল। ভিতরে ভিতরে প্রচন্ড টেনশন করলেও আইরিনের মায়ের কাছে ও শান্তই থাকলো। কিন্তু বেলা যত গড়াতে লাগলো তখন আর চুপচাপ বসে থাকতে পারলো না শ্যাম। আইরিনের ফ্ল্যাটে মিনাকে খোঁজ নিতে পাঠালো। মিনা ফ্ল্যাটে এসে দেখলো চাবি দেওয়া। এরপর শ্যাম আর মিনা থানায় অফিসার অ্যান্টনির কাছে আসে আইরিনের মিসিং রিপোর্ট লেখাতে। অ্যান্টনি বলে, আপনারা কাউকে সন্দেহ করেন? শ্যাম বলল, এবার যখন আইরিন বাড়ি গিয়েছিল
তখন ফোনে রাজীব নামের একটা ছেলে ওকে শাসাচ্ছিল। আমি জিজ্ঞেস করলে আইরিন বলেছিল, আগের বছর আমার বান্ধবী দীপ্তি সুইসাইড করেছিল এই রাজীব মলেস্ট করার জন্য। আমি দীপ্তির জন্য লড়ছি, তাই আমার মুখ বন্ধ করবার জন্য রাজীব আমাকে ভয় দেখাচ্ছে। রাজীবের কথা শুনেই অ্যান্টনি তো ভয় পেয়ে যায়। ও একজন কনস্টেবলকে ডেকে বলে, আপনারা এর কাছে আপনাদের কমপ্লেন লিখিয়ে দিয়ে যান, বাকিটা আমি দেখে নেব। দেখেই বোঝা যাচ্ছে যে অ্যান্টনি কিছু লুকোচ্ছে। এরপর স্যাম দেবং নামের একজন সাব ইন্সপেক্টরের কাছে যায়। কিছুদিন আগে এই দেবং আইরিনকে ফোন করেছিল। এই ইন্সপেক্টর স্যামুয়েলকে বলল যে তোমার মেয়ে আইরিন এই অ্যান্টনির বিরুদ্ধেই লড়ছিল। লাস্ট উইক দীপ্তির কেস কোর্টে উঠবে আর আইরিন সেখানে গিয়ে সাক্ষী দেবে বলেছিল। অফিসার বলল আইরিনের মিসিং হওয়া আর অ্যান্টনির আপনাদের কাছে মিথ্যা বলা যে ও রাজীব নামে কাউকে চেনে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। যদি আইরিন সাক্ষী দিত তাহলে অ্যান্টনির চাকরিও চলে যেতে পারত। এটা শুনে স্যাম প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে সমস্ত নিউজ চ্যানেলে আইরিনের মিসিং হওয়ার নিউজটা চলছিল। তাই অ্যান্টনি নিজের টিম মেম্বার জনি আর বিদ্যাগেটিকে বলল যে আইরিন যে কলেজে পড়তো সেখান থেকে ওর বাড়ি যাবার 3টে রাস্তা আছে। তোমরা দুটো রাস্তায় গিয়ে খোঁজ করো আর সেখানের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো, আর বাকি রুটগুলো আমি এনকোয়ারি করছি। এবার অ্যান্টনি একটা মেডিকেল স্টোরে গিয়ে দেখলো যে সেখানে সিসিটিভি রয়েছে। তাই দোকানের মালিককে বলল যে ফুটেজটা আমি দেখব। এখন পুলিশকে কেই বা না করতে পারে। অ্যান্টনি লোকটাকে বাইরে পাঠিয়ে একাই ফুটেজটা দেখলো। আসলে সেদিন ঠিক এইখানেই আইরিন বাড়ি থেকে ফেরার পর গাড়িতে বসে নিজের বাবার সাথে কথা বলছিল। তখনই অ্যান্টনি ওর গাড়ির কাছে এসে বলেছিল, তুমি তো অনেক নিয়মের কথা বলো, কিন্তু আজ তোমার গাড়িটাই নো পার্কিং জোনে আছে। আসলে সেই সময় অ্যান্টনি ড্রিঙ্ক করেছিল। তাই আইরিন বলল যে আপনি ড্রিঙ্ক করে আছেন স্যার, এর উত্তর আমি কাল দেব। এই বলে ও গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। অ্যান্টনিও রেগে নিজের পুলিশের জিপ নিয়ে আইরিনকে ফলো করে। এই সমস্ত জিনিস এই দোকানের ফুটেজে রেকর্ড হয়ে গিয়েছিল। অ্যান্টনি সেটা ডিলিট করে দিয়ে দোকানদারকে বলল, যদি কেউ আসে তোমার কাছে জিজ্ঞেস করতে তো বলবে যে 1 মাস ধরে তোমার ক্যামেরা কাজ করছে না, আর আমি যে তোমার দোকানে এসেছি সেটাও জানাবে না। ওদিকে আইরিনের বান্ধবী মিনা রাজীবের কাছে গিয়ে জানতে চায় আইরিন কোথায় আছে, সেই রাত্রে কি হয়েছিল, তোমার হাতে কিসের ক্ষত। রাজীব কোনো কিছু না বলেই মিনাকে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দেয়। মিনা আইরিনের কাছে লুকিয়েছিল যে রাজীব ওর কাজিন ব্রাদার, কিন্তু এখন ওর রাজীবের উপরই সন্দেহ হচ্ছে। ওই নিশ্চয়ই আইরিনের সাথে কিছু করেছে। ও সোজা থানায় গিয়ে অ্যান্টনিকে সবটাই বলে। সেই রাতেই থানায় ইনফরমেশন আসে যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। পুলিশ স্যামুয়েল আর ওর স্ত্রী তেরেসাকে ডেকে মৃতদেহ দেখায়। ওরা শনাক্ত করে যে হ্যাঁ, এই আমাদের মেয়ে আইরিন। যদিও আইরিনের মুখটা থেতলে দেওয়া হয়েছে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। একই হয়ে গেল ওদের দুজনের সাথে। এই তো কদিন আগেই ওরা কত খুশি ছিল, সবাই কত আনন্দ করলো। স্যাম শক্ত হয়ে ওর স্ত্রীকে সান্ত্বনা দেয়। এরপর পোস্টমর্টম হলে ডাক্তার বলল যে ওর সাথে কোনো সেক্সুয়াল অ্যাবিউজ হয়নি, কিন্তু খুবই নৃশংসভাবে ওকে মারা হয়েছে। ওর জিভ আর আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে যে কেউ রিভেঞ্জ নিয়েছে। এরপর হায়ার অফিসার অ্যান্টনিকে ডেকে পাঠিয়ে বলল যে আইরিনের বাবা কমপ্লেন করেছে আইরিনের কেসকে তুমি ডিল করবে না, তাই এই কেস আমি অফিসার ফিরোজের হাতে দিচ্ছি। এবার অফিসার ফিরোজ বিদ্যাকে ডেকে বলল যে ক্রাইম স্পটে তো কোনোই প্রমাণ পাওয়া গেল না, তুমি একবার আইরিনের ফ্যামিলির সাথে কথা বলো। তখন বিদ্যা বলল যে স্যার, স্যামুয়েল প্রচন্ড বুদ্ধিমান একজন মানুষ। ও এক অরফারেন্সে বড় হয়েছে। ওর আইকিউ লেভেল হাই হওয়ার কারণে অরফারেন্সের অনাররা ওকে কম্পিউটারের ট্রেনিং দিয়েছিল। কলেজের সময় থেকেই ও হ্যাকিং শুরু করেছিল। পড়াশোনা শেষ হবার পর স্যাম আর ওর বন্ধু একটা জায়গায় ছোট সাইবার অফিস চালু করেছিল, কিন্তু স্যামের বন্ধু গভর্নমেন্টের কিছু ডেটাকে হ্যাক করে বিক্রি করে দেয়। পুলিশ জানতে পেরে স্যাম আর ওর বন্ধুকে গ্রেপ্তার করে। সেই ভুলের জন্য স্যামের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। এবার ও নিজের মেয়েকেও হারালো। জানি না এবার স্যামের রিয়াকশন কি হবে। অন্যদিকে অ্যান্টনির ছেলে ফিলিপ ওর ঘর ছেড়ে চলে যাচ্ছিল। অ্যান্টনি ওর ছেলেকে অনেক বোঝায়। সেই সময় টিভি নিউজে একজন অ্যাঙ্কার বলল যে আইরিন হত্যা মামলায় অ্যান্টনির হাত থাকতে পারে, কেন কি দীপ্তি কেসে আইরিনের সাক্ষী দেওয়ার কথা ছিল। এটা শুনে ফিলিপ ওর বাবাকে বলল, আমাকে না বুঝিয়ে আগে নিজের দিকে তাকাও। বলেই ফিলিপ ঘর ছেড়ে চলে যায়। ওদিকে স্যামুয়েল একাই ওর মেয়ের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করে যাচ্ছিল। একদিন ফিরোজ হায়ার অফিসারের কাছে গিয়ে বলল, এতদিন আমরা ভাবছিলাম যে কেসে রাজীবই প্রাইম
সাসপেক্ট, কিন্তু শকিংলি রাজীবও মিসিং। আমার মনে হচ্ছে রাজীবকে কেউ বাঁচাচ্ছে। অ্যান্টনি রাজীবের সাথে দেখা করে ওকে ওয়ার্ন করে দিয়েছিল যে তুমি কেসের প্রাইম সাসপেক্ট, তাই কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। পরের দিন পুলিশের কাছে ইনফরমেশন আসে যে রাজীবের ফোন অন হয়েছে। তখনই অ্যান্টনি জলদি রাজীবের ঘরে যায়। ওখানে গিয়ে দেখে যে অ্যান্টনির নামেই রাজীবের ঘরে একটা পার্সেল এসেছে। ওই পার্সেলে রাজীবেরই ফোন ছিল। ফোন অন করলে ওরা একটা ভিডিও পায়, যেটা দেখে অ্যান্টনির পায়ের তলার মাটি সরে যায়। ওরা দেখে যে স্যাম রাজীবকে কিডন্যাপ করে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে ওকে প্রচন্ড মারধর করে একটা বস্তায় ভরে ফেলেছে। তারপর আধমরা রাজীবের কাছে দুটো হিংস্র কুকুর ছেড়ে দেয়, যাতে ওরা রাজীবের দেহকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। ভিডিওতে স্যাম অ্যান্টনিকে বলল, আমার মেয়ের মৃত্যুর পিছনে এই রাজীবের আর তোমার হাত ছিল। রাজীব তো শেষ, এবার তোমার পালা। আমার মেয়ের মৃত্যুর বদলা আমি নেবই। এই ভিডিওটা অফিসার ফিরোজ আর হায়ার অফিসার দেখে অবাক হয়ে যায়। ওরা অ্যান্টনির দিকে তাকালে অ্যান্টনি বলল, লোকটা একটা পাগল, আপনাদের আমার উপর ভরসা নেই? আমার বিরুদ্ধে একটাও প্রমাণ পেলে আমি সারেন্ডার করব। সেদিন রাত্রে একজন রিপোর্টার থানায় এসে অ্যান্টনিকে বলল যে কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলে ফোন করে একজন বলেছে যে আইরিন কেসে থানায় এসে একজন সারেন্ডার করবে, সেই জন্যই আমরা এখানে এসেছি। অ্যান্টনি আর বাকি অফিসাররা কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। এর পর মুহূর্তেই স্যামুয়েল থানায় আসে। সরাসরি অ্যান্টনিকে বলে, সত্যি করে বলো, তুমি তো আমার মেয়েকে মেরেছো, তাই না? অ্যান্টনি বলল, না, আমি তোমার মেয়েকে মারিনি। স্যাম অ্যান্টনিকে একটা সিসিটিভি ফুটেজ দেখালো, যে ফুটেজটা কিছুদিন আগে অ্যান্টনি ডিলিট করে দিয়েছিল। স্যাম বলল, কত ভিতর পর্যন্ত তুমি ডেটা ডিলিট করতে পারবে? আমার কাছে সেগুলো বার করা কোনোই ব্যাপার নয়। ফুটেজ দেখে জনি আর বিদ্যাও অবাক হয়ে যায়। ওরা ভাবে যে তাহলে সত্যি অ্যান্টনি স্যার আইরিনকে মেরেছিল। এরপর স্যাম অ্যান্টনির ফোন নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। শকিংলি ওই প্রান্তে ফোনটা রিসিভ করা ব্যক্তি হলো অ্যান্টনির ছেলে ফিলিপ। ফিলিপ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে বাঁচাও, কেউ আমাকে একটা বাক্সতে বন্দি করে রেখেছে। আমার হাতে একটা ছোট ফোন দিয়ে দিয়েছে, যার ব্যাটারিটাও বেশিক্ষণ চলবে না। আমি কোথায় আছি তাও জানি না। এটা শুনে অ্যান্টনি স্যামকে প্রচন্ড মারধর করে জিজ্ঞেস করলো যে আমার ছেলেকে কোথায় রেখেছিস। কিন্তু স্যাম এক বিন্দুও ভয় না পেয়ে ওর পকেট থেকে একটা বিষের বোতল বার করে অ্যান্টনির হাতে দেয়, বলে খুব বেশি হলেও আমার কাছে 5 থেকে 10 মিনিটই সময় আছে বেঁচে থাকার। এই সময়ের মধ্যেই তুমি আমার মেয়ের সাথে কি করেছো সেটা স্বীকার করে নাও, তাহলে আমি তোমার ছেলের খবর দিয়ে দেবো। অ্যান্টনি বলল যে সত্যি বলছি, আমি তোমার মেয়েকে মারিনি, প্লিজ ফিলিপ কোথায় আছে বলে দাও। শ্যাম বলল, আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি, আমি তোমার ছেলেকে জ্যান্ত কবর দিয়ে 15 মিনিটের মধ্যে এই পুলিশ স্টেশনে এসেছি। এটা বলেই শ্যাম মারা যায়। অ্যান্টনির মাথায় আকাশ ভেঙে পড়ে। এবার কোথায় খুঁজবে ও ওর ছেলেকে? অ্যান্টনি ওর টিমকে বলল, মিডিয়াকে আড়াল করে এই স্যামকে হসপিটালে নিয়ে যাও। বাকি অফিসারদের বলল যে এখান থেকে 15 মিনিটের দূরত্বে যে যে জায়গা আছে সেগুলো সব চেক করো আর সিসিটিভি ফুটেজগুলোও দেখবে। ঠিক সেই সময় টিভিতে ডিলিট হওয়া আরেকটা ফুটেজ চলতে থাকে। অ্যান্টনি প্রচন্ড টেনশনে পড়ে যায়। ও বিদ্যাকে বলে, এই স্যামের সমস্ত ডিটেলস আমার এক্ষুনি চাই। কিছুক্ষণ পর বিদ্যা সমস্ত ডিটেলস অ্যান্টনিকে দিয়ে দেয়। এটাতে অ্যান্টনি জানতে পারে যে স্যামুয়েল সাইবার সিকিউরিটিতে গোল্ড মেডেলিস্ট ছিল। স্যাম যে নম্বর ফিলিপকে দিয়েছে সেটা কোনো আহমদ মুস্তাফার নামে রেজিস্টার করা আছে। এই নাম্বার যতই ট্রেস করা হচ্ছে তার লোকেশন ততবার আলাদা আলাদা জায়গায় দেখাচ্ছে। সাইবার ডিপার্টমেন্ট কিছুই বুঝতে পারছে না। অ্যান্টনি আবার ফিলিপসকে ফোন করলো, কিন্তু কিছুক্ষণ কথা বলবার পর ফোন সুইচ অফ হয়ে যায়। অ্যান্টনি ওর টিমকে বলে যে এই আহমদ মুস্তাফার ব্যাপারে খবর নাও। কিছুক্ষণ পর আলুয়া পুলিশ স্টেশন থেকে একজন অফিসার অ্যান্টনিকে ফোন করে বলল যে কিছু বছর আগে এই আহমদ মুস্তাফার উপর একটা কেস ছিল। একজন মেয়েকে মার্ডার করার অভিযোগে ওর শাস্তি হয়েছিল। জেল থেকে বেরোনোর পর ও আত্মহত্যা করে। তখনই অ্যান্টনির কিছু কথা মনে পড়ে। ওর মনে পড়ে যে এই কেসের তদন্ত ওই করেছিল। সেই মেয়েটিকে মেরেছিল তখনকার এমএলএ এর ছেলে। এমএলএ অ্যান্টনিকে টাকা দিয়ে নিজের ছেলেকে বাঁচিয়ে নিরপরাধ আহমদ মুস্তাফাকে ফাঁসিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর সেই অফিসার আবার ফোন করে বলল যে স্যার, আমি এই আহমদ মুস্তাফার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ছেলেটি নির্দোষ ছিল। এমএলএ এর ছেলে সুরজ ওই কাণ্ডটা করেছিল। আর স্যার, আজ
আজ সকাল থেকে এমএলএ ইন্দ্রা মিসিং। কিছুক্ষণ পর প্রাক্তন এমএলএ ইন্দ্রার বাড়িতে একটা মেসেজ যায় যে এমএলএ ইন্দ্রাকে আমরা লিবার্টি হোটেলের রুম নাম্বার 403-এ রেখেছি। আশ্চর্যের কথা হলো যে আপনার ফোন থেকেই এমএলএ এর বাড়িতে এই মেসেজটা গিয়েছিল। অ্যান্টনি অবাক হয়ে ভাবে যে আমার ফোন থেকে কিভাবে মেসেজ যেতে পারে। অন্যদিকে অ্যান্টনির পাঠানো টিম ওকে ফোন করে জানায় যে আমরা রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করলাম স্যার। অবাক কথা হলো প্রত্যেক রাস্তায় স্যামের গাড়ি দেখা যাচ্ছে। অ্যান্টনি বলল এটা কিভাবে সম্ভব, একই সময়ে একই গাড়ি আলাদা আলাদা জায়গায় কিভাবে থাকতে পারে। ঠিক সেই সময় টিভি নিউজে সেই প্রাক্তন এমএলএ ইন্দ্রাকে দেখা যায়। ওকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ও নিজের ছেলের অপরাধের কথা সবার সামনে আজকে স্বীকার করলো। প্রাক্তন এমএলএ বলল আমি অফিসার অ্যান্টনিকে এর জন্য অনেক টাকা দিয়েছিলাম। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে সেই টাকার বান্ডিলটা অ্যান্টনির স্ত্রী দেখে ফেলেছিল আর অ্যান্টনির সমস্ত কুকর্মের কথাও জেনে ফেলেছিল। অ্যান্টনির স্ত্রী বলেছিল তোমার এভাবে রোজগার করতে লজ্জা করে না, তোমার করা এই পাপ আমাকে আর আমার ছেলেকে শেষ করে দেবে। তখন অ্যান্টনির স্ত্রী প্রেগনেন্ট ছিল, তাই ডেলিভারির সময়ও ওর স্ত্রী অ্যান্টনিকে কাছে আসতে দেয় না। এরপর ফিলিপস জন্ম নেবার পর তো ওর স্ত্রী মারাই যায়। কিছুক্ষণ পর সন্ধ্যা নামের একজন অফিসার অ্যান্টনিকে ফোন করে বলল যে স্যামুয়েল সম্বন্ধে টিভিতে নিউজ চলছে ও কয়েকবার আমার কাছে এসেছিল। কিছুদিন আগে আমাদের থানার এরিয়াতে এলিজাবেথ নামের একটি মেয়ের মার্ডার হয়েছিল। সেই কেসের সম্বন্ধে ডিটেলস নেওয়ার জন্য স্যামুয়েল আমার কাছে এসেছিল, কিন্তু তখন স্যাম নিজের নাম অ্যান্টনি বলেছিল। ও এটাও বলেছিল যে ও লিবার্টি হোটেলের রুম নাম্বার 403-এ উঠেছে। এলিজাবেথকে কে মেরেছিল সেটা এখনো জানা যায়নি। আমার মনে হচ্ছে এই কেসের সাথে আইরিনের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে। অন্যদিকে একজন রিপোর্টার গভর্নমেন্ট হসপিটালে গিয়ে স্যামুয়েলের ডেড বডির একটা ফটো টিভি আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ফলে এই নিউজটাও খুবই ভাইরাল হয়ে যায় যে পুলিশেরা স্যামুয়েলকে মারধর করে হসপিটালে ভর্তি করেছে। অ্যান্টনি ভয় পেয়ে বলে এই খবরটা মিডিয়াতে কিভাবে লিক হলো। ঠিক সেই সময় বিদ্যা এলিজাবেথের কেসের রিপোর্ট অ্যান্টনির কাছে নিয়ে আসে। বলে এলিজাবেথকেও খুব নৃশংসভাবে মারা হয়েছিল, ওরও জিভ কেটে নেওয়া হয়েছিল যেভাবে আইরিনকে মারা হয়েছে। মনে হচ্ছে যে একজন ব্যক্তি এই দুজনকে মেরেছে। ওরা দেখলো এলিজাবেথের ভাই ইম্যানুয়েলের ফোন নাম্বারের লাস্টেও 403 নাম্বারটা রয়েছে। ওই হোটেলের রুম নাম্বারটাও 403। তাই এই ম্যাচ দেখে অ্যান্টনি ইম্যানুয়েলকে ফোন করলো, কিন্তু লোকটা অ্যান্টনির সাথে কথা বলার সময়ও নিজের কাস্টমার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অ্যান্টনিকে বিশেষ পাত্তা দেয় না। অ্যান্টনির মনে হলো যে লোকটা যেন জানতো অ্যান্টনি ওকে ফোন করবে। ফোন কেটে যায়। দ্বিতীয়বার কল করলে ওই নাম্বার অন্য নাম্বারকে ফরওয়ার্ড করা হয়। সেই নাম্বার হলো স্যামুয়েলের স্ত্রী তেরেসার। তেরেসা বলল শ্যাম বলেছিল তুমি নিশ্চয়ই আমাকে ফোন করবে। তুমি আমার মেয়ের মতো কোনো মেয়েরই রেপিস্ট বা খুনিকে আজ পর্যন্ত শাস্তি দাওনি। স্যাম এলিজাবেথের ইনভেস্টিগেশন করতে গিয়ে লিটল ফ্লাওয়ার স্কুল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই স্কুলের নাম শুনেই অ্যান্টনি কেমন জানি ভয় পেয়ে যায়। স্যামুয়েল তেরেসাকে যা যা বলেছিল তেরেসা এখন সেটা অ্যান্টনিকে শোনাতে থাকে। তাই কাহিনী একটু ফ্ল্যাশব্যাকে যায়। কিছুদিন আগে স্যাম এই স্কুলে এসে একজন সিস্টারের কাছে কারো ব্যাপারে খোঁজ করেছিল। তখন সিস্টার একটা বাচ্চা ছেলের কথা বলেছিল যে ছেলেটা প্রচন্ড হাইপার অ্যাক্টিভ ছিল, প্রতিদিন মেয়েদের পিছনে লেগে থাকতো, ওদের সাথে বদমাশি করত। একদিন তো ক্লাস চলাকালীন ও একটা মেয়ের স্কার্ট টেনে খুলে দিয়েছিল সবার সামনে। আমরা ছেলেটার মা বাবাকে ইনফর্ম করি। ওর বাবা খুবই স্ট্রিক্ট ছিল। সে স্কুলে এসে সবার সামনে ওর ছেলের সমস্ত জামা প্যান্ট খুলে দিয়েছিল। শকিংলি ওই বাবা আর কেউ নয়, অ্যান্টনি ছিল। আর ওই বাচ্চা হলো ফিলিপ। তেরেসা বলল যে এই ঘটনার পর থেকেই তোমার ছেলে সাইকো হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি যে আসল ঘটনার দিন কি হয়েছিল। আমরা জানতে পারি যেদিন হোটেলে ড্রাগস নেবার সময় অ্যান্টনি ফিলিপকে ধরে ফেলেছিল, তারপর মারধর করেছিল, তখন ও হোটেল থেকে বেরিয়ে রাজীবের গাড়িতে লুকিয়ে পড়ে। এরপর ও দেখে যে ওর বাবা আয়রনের সাথে গাড়িতে কথা বলছে। তখন ফিলিপ একটা অন্ধকার গলিতে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ও দেখলো আইরিন গাড়ি চালিয়ে আসছে, কিন্তু পিছনে ওর বাবা আর অ্যান্টনির গাড়ি ছিল না। হঠাৎ সামনে এসে দাঁড়ালো ফিলিপের গাড়ি। রাজীব তখন নেশায় বুঁদ হয়ে আছে। আইরিন ফিলিপের গাড়িটা সামনে আসায় ওকে চিৎকার করে বকতে শুরু করলো। তখনই ফিলিপ বলল তুমি সেদিন আমাকে আর আমার বাবাকে আঙ্গুল দেখিয়েছিলে তাই না? এই আঙ্গুল দেখানো ধমকানো আমি একদম পছন্দ করি না। একটা পাথর দিয়ে আইরিনের মুখটা বারবার আঘাত করে করে আইরিনকে মেরে ফেললো ফিলিপ এবং জিভ আর আঙ্গুল কেটে নিল। তেরেসা
বলল, এবার বুঝতে পারছো শহরে মেয়েদের কে খুন করছে? তেরেসাও কাঁচতে কাঁচতে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, কারণ তেরেসাও বিষ খেয়েছিল। তেরেসা মারা যাবার পর বিদ্যা বলল, সবকিছুর সাথেই আপনার কানেকশন রয়েছে স্যার। আমরা সব জায়গা খুঁজে নিলাম, কিন্তু আপনার ঘরটা দেখা হয়নি। তখন অ্যান্টনি ওর টিমকে নিয়ে নিজের ঘরে গিয়ে দেখে যে বাগানে সদ্য খোঁড়া মাটি রয়েছে। অ্যান্টনি ওর কনস্টেবলদের জায়গাটা তৎক্ষণাৎ খুঁড়তে বলে। তারপর ওরা মাটির নিচে একটা বাক্স দেখতে পায়। বাক্সটা খুলে ওরা দেখলো যে ভিতরে রয়েছে রাজীবের দেহ, অক্সিজেনের সিলিন্ডার সমেত। রাজীব এখনো বেঁচে আছে। অ্যান্টনি ভাবলো, তাহলে স্যামুয়েল সেদিন রাজীবকে মারেনি, তাহলে ফিলিপ কোথায় থাকতে পারে? অ্যান্টনি এর পর প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো পরপর সাজাতে থাকলো। তারপর বুঝতে পারলো যে ফিলিপ কোথায় আছে। ও একাই দৌড়ে একটা কবরস্থানে যায়। দেখতে পায় মাটিতে অর্ধেকটা পোতা একটা বাক্স রাখা রয়েছে, কিন্তু অ্যান্টনি সেটা আর খোলে না, কাউকে কিছু বলেও না, কারণ ও জানে যে ওর ছেলে একজন শয়তানে পরিণত হয়েছে। বেঁচে থাকলে আরো কত মেয়েকে ও মেরে ফেলবে, আরো কত মেয়ের সর্বনাশ করবে কে জানে। তাই ওর মৃত্যুই ভালো। পরে অ্যান্টনি ওর হায়ার অফিসারের কাছে গিয়ে নিজের এতদিনের করা অপরাধের কথাও স্বীকার করে সারেন্ডার করে নেয় আর রেজিগনেশন দিয়ে বেরিয়ে যায়। তো এভাবেই মুভিটিকে এখানেই শেষ করা হয়েছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল ফেমসারকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।